প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের ডিটারমিনেশন অফ সেক্স বা লিঙ্গ নির্ধারণ এই টপিকটা নিয়ে আলোচনা করছি। ডিটারমিনেশন অফ সেক্স বা লিঙ্গ নির্ধারণ কতগুলি বিষয়ের উপরে নির্ভর করে। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি নির্ভর করে সেটা হলো ক্রোমোজোমের উপরে, যে ক্রোমোজোম সেক্স ক্রোমোজোমের উপরে লিঙ্গ নির্ধারিত হয়। এটাকেও আমরা বলবো ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন, এবং আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তাহলে ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, তার দ্বারাই লিঙ্গ নির্ধারিত হয় প্রধানত। ফলে একটা ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন রয়েছে। এছাড়াও সাইটোপ্লাজমিক সেক্স ডিটারমিনেশন রয়েছে। সাইটোপ্লাজমিক সেক্স ডিটারমিনেশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, যেমন ইকোলাইয়ের ক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে সাইটোপ্লাজম বা এফ ফ্যাক্টর এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে সেক্স, সাইটোপ্লাজমিক সেক্স ডিটারমিনেশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এছাড়া রয়েছে এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন, যে এনভায়রনমেন্টের বিভিন্ন ফ্যাক্টর যেমন টেম্পারেচার বা এগ সাইজ, ডিমের আকার, ইনকিউবেশন, ডিউরেশন অফ ইনকিউবেশন, যতদিন ইনকিউবেশনের স্থায়িত্ব, কতদিন ইনকিউবেশন হবে, এইগুলো একটা ফ্যাক্টর হয়, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এবং এগুলো দেখা যায় বিভিন্ন সরীসৃপ, ক্রোকোডাইল অর্থাৎ কুমির, এদের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও একটা সেক্স ডিটারমিনেশন করে। এছাড়া জিন ব্যালেন্স মেকানিজম, এক্ষেত্রে আমি বলি যে, বা জেনিক ব্যালেন্স বলা হয়, জেনিক ব্যালেন্স মেকানিজম। এক্ষেত্রে রেশিও অফ এক্স অ্যান্ড অটোজোম অ্যান্ড সেক্স ক্রোমোজোম। তাহলে সেক্স ক্রোমোজোম বলতে এখানে এক্স ক্রোমোজোম এবং অটোজোমের অনুপাত, এক্স ক্রোমোজোম এবং অটোজোমের অনুপাত অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে সেক্স ডিটারমাইন করে। যেমন আমরা এটা দেখতে পাই ড্রসোফিলার ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি রেশিও অনুপাত যদি 1 হয় তাহলে ফিমেল হয়, আর 0.5 হলে মেল হয়। আর 0.5 থেকে 1 এর মধ্যে যদি হয় রেশিও, তাহলে সেটা হয় ইন্টারসেক্স। আচ্ছা, যাই হোক, এখন আমরা জেনে নেব কতগুলো সেক্স ডিটারমিনেশনের কতগুলো টাইপ। যেমন আমরা দেখতে পাচ্ছি যে XX XY টাইপ, অর্থাৎ ফিমেল XX মেল XY ক্রোমোজোম, এটা হিউম্যান মানুষের ক্ষেত্রে হয়, ড্রসোফিলা মাছির ক্ষেত্রে দেখা যায়। XX XO টাইপ, অর্থাৎ XX হচ্ছে ফিমেল, XO, ও মিন্স কোনো নেই, একটাই এক্স ক্রোমোজোম, ও মিন্স 0, এটা অ্যাসকারিস, যে গোলকৃমি, গ্রাসহপার অর্থাৎ ঘাস ফড়িং ক্ষেত্রে। ZW ZW এটা হচ্ছে হেটারোগ্যামেটিক ফিমেল হয়, এটা হোমোগ্যামেটিক মেল, এটা মাছ, রেপটাইল মানে সরীসৃপ, বার্ডস, এদের ক্ষেত্রে হয়। ZO ZO একটাই জেড ক্রোমোজোম, আর একটা নেই, এটা 0, এই অর্থে এটা ফিমেল, এটা মেল হচ্ছে ZZ। এটা দেখা যায় বাটারফ্লাই, প্রজাপতি, মথ, এদের ক্ষেত্রে। এগুলো বিভিন্ন ধরনের সেক্স ক্রোমোজোমের ভিত্তিতে সেক্স ডিটারমাইন করে। এইবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে রোল অফ এক্স অ্যান্ড ওয়াই ক্রোমোজোম ইন হিউম্যান সেক্স ডিটারমিনেশন। মানুষের লিঙ্গ নির্ধারণে এক্স ও ওয়াই ক্রোমোজোমের কি ভূমিকা রয়েছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো, আমরা জানি যে স্ত্রীলোকের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম, এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, এবং পুরুষের ক্ষেত্রে একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম। তাহলে স্ত্রীলোকের যত ডিম্বাণু উৎপন্ন হয় তার মধ্যে এক প্রকারের এক্স ক্রোমোজোমই থাকে, তাই এক প্রকারের ওয়ান টাইপ অফ গ্যামেট তৈরি হয়। আর মেলের ক্ষেত্রে দু রকম গ্যামেট তৈরি হয়, 50% হয় এক্স ক্রোমোজোম যুক্ত গ্যামেট, যাদের বলা হয় গাইনোস্পার্ম, এবং 50% হয় ওয়াই ক্রোমোজোম যুক্ত গ্যামেট, যাদের বলে অ্যান্ড্রোস্পার্ম। তাহলে 50% গাইনোস্পার্ম, 50% অ্যান্ড্রোস্পার্ম। এইবার গাইনোস্পার্মের সঙ্গে যদি ডিম্বাণুর মিলন হয় তাহলে কন্যা, অ্যান্ড্রোস্পার্মের সঙ্গে যদি ডিম্বাণুর মিলন হয় তাহলে হয় পুরুষ বা পুত্র সন্তান। এটা তোমরা জানো। এবার দেখা গেছে যে কিছু রোগের ক্ষেত্রে, যেমন ক্লাইনেফেল্টার সিনড্রোম আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে এবং একটা ওয়াই ক্রোমোজোম থাকে। এটা ক্লাইনেফেল্টার সিনড্রোমের আক্রান্ত মানুষদের ক্ষেত্রে, তাদের 47টা ক্রোমোজোম, দুটো এক্স এবং একটা ওয়াই। এবং দেখা গেছে এরা কিন্তু যেহেতু একটা ওয়াই ক্রোমোজোম আছে, এদের মধ্যে পুরুষের লক্ষণ প্রকাশ পায়। আবার
টার্নার সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম আছে এবং ও, অর্থাৎ আর কোনো লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম নেই। অর্থাৎ এদের 45টা, টার্নার সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের 45টা ক্রোমোজোম থাকে এবং তাদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম। এদের দেখা গেছে যেহেতু ওয়াই ক্রোমোজোম নেই, এদের কিন্তু স্ত্রীলোকের বৈশিষ্ট্য যুক্ত হয়। সুতরাং পুরুষের বৈশিষ্ট্য থাকবে কি থাকবে না এটা নির্ধারিত হচ্ছে ওয়াই ক্রোমোজোম দ্বারা। এই দুটো রোগের উদাহরণের সাহায্যে কিন্তু আমরা এটা বলতে পারি। এছাড়াও আরেকটা জিনিস আমি এখানে বলবো, সেটা হচ্ছে থমসন এবং থমসন নামক দুই বিজ্ঞানী, যারা থমসন 1986-এ তারা একটা তত্ত্ব দেন। সেই তত্ত্বটা বাইপোটেনশিয়াল গোনাড তত্ত্ব। আমি সেটা একটুখানি এখানে ডিসকাস করব এই ওয়াই ক্রোমোজোমের ভূমিকা নিয়ে। বলা হয়েছে যে ষষ্ঠ সপ্তাহের গর্ভাবস্থায় ষষ্ঠ সপ্তাহের যে ভ্রূণ, তার মধ্যে উভয় লিঙ্গর যোগ্যতা সম্পন্ন একটা অবিভেদিত জনন গ্রন্থি থাকে, যাকে বলা হয় বাইপোটেনশিয়াল গোনাড। ধরা যাক এইটা হলো একটা বাইপোটেনশিয়াল গোনাড। বাইপোটেনশিয়াল গোনাড এর বাইরের অংশকে আমরা বলবো, বাইরের অংশটাকে বলা হয় কর্টেক্স এবং ভেতরের অংশকে বলা হয় মেডালা। তাহলে এটি হলো কর্টেক্স অংশ, ভেতরের অংশ হলো মেডালা অংশ। তাহলে ষষ্ঠ সপ্তাহের ভ্রূণ গর্ভাবস্থায় তার যে সেই ভ্রূণের মধ্যে যে জনন গ্রন্থি থাকে সেটা উভয় লিঙ্গ যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ সেটা যে 6 সপ্তাহের ভ্রূণকে আমরা কখনোই বলতে পারবো না যে সে পুরুষ না স্ত্রী, কারণ এটা বাইপোটেনশিয়াল গোনাড থাকে। এইবার যদি দেখা যায় যে সেই ভ্রূণটির একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম রয়েছে, তাহলে পরে এই মেডালা অংশ থেকে, ধরা যাক তার এক্স ওয়াই ক্রোমোজোম আছে এই ভ্রূণটার, তাহলে তার মেডালা অংশ থেকে এইচসিজির প্রভাবে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এর প্রভাবে মেডালা থেকে এইচসিজির প্রভাবে মেডালা অংশ থেকে বাইপোটেনশিয়াল গোনাডের এখান থেকে তৈরি হবে টেস্টিস, শুক্রাশয় তৈরি হবে, শুক্রাশয় গঠিত হবে। আর যদি এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, এক্স এক্স ক্রোমোজোম যদি থাকে, তাহলে সেই অবিভেদিত ভ্রূণের কর্টেক্স অংশ থেকে, তখন কর্টেক্স অংশ থেকে, এটা কর্টেক্স থেকে গঠিত হবে ওভারি বা ডিম্বাশয় গঠিত হয়। তাহলে বাইপোটেনশিয়াল গোনাডের কিন্তু ভূমিকা রয়েছে এক্ষেত্রে। যদি ওয়াই ক্রোমোজোম না থাকে তাহলে কর্টেক্স অংশ থেকে ওভারি, আর ওয়াই ক্রোমোজোম থাকলে মেডালা অংশ থেকে টেস্টিস গঠিত হয়। এইবার আমরা পুরো ব্যাপারটা একটু ডিকটেট করে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো পুরো বিষয়টা। একটু বলে দিই, দেখো যে দুটি এক্স ক্রোমোজোম উপস্থিত থাকলে স্বাভাবিক স্ত্রীলোক হয়, এবং একটি এক্স ও একটি ওয়াই ক্রোমোজোম উপস্থিত থাকলে স্বাভাবিক পুরুষ হয়। অর্থাৎ স্ত্রীরা হয় হোমোগ্যামেটিক এবং পুরুষরা হয় হেটারোগ্যামেটিক। স্ত্রীরা হোমোগ্যামেটিক হওয়ায় তাদের ডিম্বাণুতে একটি এক্স ক্রোমোজোম থাকে, সমস্ত ডিম্বাণুতে একটি এক্স ক্রোমোজোম থাকে। কিন্তু পুরুষরা হেটারোগ্যামেটিক হওয়ায় অর্ধেক শুক্রাণুতে এক্স ক্রোমোজোম থাকে, এগুলিকে বলা হয় গাইনোস্পার্ম, এবং অর্ধেক শুক্রাণুতে ওয়াই ক্রোমোজোম থাকে, এগুলিকে বলা হয় অ্যান্ড্রোস্পার্ম। এখন ডিম্বাণুর সাথে যদি গাইনোস্পার্ম মিলিত হয় তবে কন্যা সন্তান জন্মায়, এবং
ডিম্বাণুর সাথে যদি অ্যান্ড্রোস্পার্ম মিলিত হয় তবে পুত্র সন্তান জন্মায়। ক্লাইনেফেল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির কোষে দুটি এক্স ক্রোমোজোম ছাড়াও একটি অতিরিক্ত ওয়াই ক্রোমোজোম থাকায় এই রোগাক্রান্ত ব্যক্তিরা পুরুষের লক্ষণ বিশিষ্ট হয়। আবার টার্নার্স সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তির কোষে কেবল একটি এক্স ক্রোমোজোম থাকায় অর্থাৎ ওয়াই ক্রোমোজোমের অনুপস্থিতির জন্য এরা স্ত্রীলোকের বৈশিষ্ট্য যুক্ত হয়। সুতরাং বলা যায় মানুষের লিঙ্গ নির্ধারণে এক্স এবং ওয়াই ক্রোমোজোম উভয়ই ভূমিকা পালন করে। তবে ওয়াই ক্রোমোজোমের উপস্থিতির জন্য পুরুষ এবং অনুপস্থিতির জন্য স্ত্রীলোক হয়। থমসন 1986 এর মতে গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহে ভ্রূণের মধ্যে উভয় লিঙ্গ যোগ্যতা সম্পন্ন অবিভেদিত জনন গ্রন্থি বা বাইপোটেনশিয়াল গোনাড গঠিত হয়। যদি ভ্রূণের কোষে ওয়াই ক্রোমোজোম না থাকে তবে বাইপোটেনশিয়াল গোনাডের কর্টেক্স অংশের কোষ থেকে ডিম্বাশয় গঠিত হয় এবং যদি ভ্রূণের কোষে ওয়াই ক্রোমোজোম উপস্থিত থাকে তবে মায়ের অমরা থেকে নিঃসৃত HCG এর প্রভাবে বাইপোটেনশিয়াল গোনাডের মেডালা অংশ থেকে শুক্রাশয় গঠিত হয়। তাহলে আশা করি তোমরা আজকে যে সেক্স ডিটারমিনেশন মানুষের এক্স ও ওয়াই ক্রোমোজোমের কি ভূমিকা এটা নিশ্চয়ই বুঝতে পারলে।